আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বাংলাদেশের বিষয়ে বেশ কয়েকটি মন্তব্য করেছেন, বেশ কয়েকটি ইঙ্গিত দিয়েছেন। এগুলোর কোনো কোনোটি আমাদের জন্য আশাব্যঞ্জক, কোনো কোনোটি অবশ্যই খুবই উদ্বেগের এবং আশঙ্কার। ভারতের সেনাবাহিনীর একটি বার্ষিক সম্মেলন ছিল বুধবার। সেই সম্মেলন উপলক্ষে নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন, জানিয়েছেন যে বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগের চ্যানেল প্রতিষ্ঠিত হয়েছে এবং এই যোগাযোগটি একাধিক চ্যানেলে চলছে। কি সেই যোগাযোগ? ওই সাংবাদিকের প্রশ্ন ছিল, মানে একজন সাংবাদিক যে প্রশ্নগুলো করছেন তার মধ্যে একটি ছিল এরকম যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ, সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী বিষয়টিকে কিভাবে দেখছে? জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলছেন, প্রথমত, বাংলাদেশের ক্ষমতায় কি ধরনের সরকার রয়েছে তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয় তাহলে দেখতে হবে যে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী 4-5 বছরের জন্য নাকি আগামী 4-5 মাসের জন্য। দর্শক, একটু বলে রাখি, তার এই যে মন্তব্যটি এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আসছি সে বিষয়ে, অবশ্যই কিছুটা ব্যাখ্যা তো রয়েছে তার এই বক্তব্যের। তিনি বলছেন, আমাদের বিবেচনা করতে হবে এখনই আমাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন রয়েছে কিনা। মাস কয়েক আগে যখন দিল্লি অ্যাটাক হলো, দিল্লিতে একটি বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন মারা গেলেন, ভারতের নিহত হলেন, তখন এরকম গুঞ্জন শোনা যাচ্ছিল যে ভারত হয়তো বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, সার্জিক্যাল অ্যাটাক করতে পারে। আমার মনে হয় ওই ধরনের কিছু এই মুহূর্তে হবে না, সেটি তিনি মন্তব্য করেছেন যে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার দরকার আছে কি না। তিনি বলছেন যে আমরা সেখানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম যারা মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানও কথা বলেছেন। এর উদ্দেশ্য হলো কোনো ধরনের যোগাযোগের বিভ্রাট বা ভুল বোঝাবুঝি যাতে না হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই মুহূর্তে 3 বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়। অর্থাৎ বাংলাদেশে যে 3 বাহিনী রয়েছে আমাদের, সেই 3 বাহিনীর কথা বলা হচ্ছে। তিনি বলছেন, আর আমাদের প্রস্তুতির দিক থেকে বলতে গেলে আমরা সেখানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। খুবই স্বাভাবিক কথা, ভারত তো কড়া নজর রেখেছে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাবলী বা রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে। এখন বিষয় হচ্ছে, ভারতের সেনাপ্রধান যে মন্তব্যগুলো করলেন তা খুবই সিগনিফিক্যান্ট আমাদের জন্য এবং তার এই বক্তব্যগুলো থেকে আমরা অনেক কিছু ধরে নিতে পারি। প্রথম কথা হচ্ছে, আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ভারতের সেনাপ্রধানকে আশ্বস্ত করা হয়েছে। কি বিষয়ে আশ্বস্ত করা হয়েছে? হতে পারে বাংলাদেশে মৌলবাদী শক্তির বিষদাগ যে ক্রমান্বয়ে বেরিয়ে আসছে, অনেকের যে আশঙ্কা, সেখান থেকে অন্তত ভারতের সীমান্তে কোনো ধরনের কামড় বসাতে দেওয়া হবে না এমন নিশ্চয়তা দেওয়া হতে পারে। হতে পারে এদেশে কোনো ধরনের সংখ্যালঘু নির্যাতন হবে না, তার নিশ্চয়তা দেওয়া হতে পারে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে। আমাদের জন্য সেটি অবশ্যই ইতিবাচক। দ্বিতীয় কথা হচ্ছে, যে বিষয়টি আপনাদেরকে একটু খেয়াল রাখতে বলেছিলাম, খুব গুরুত্বপূর্ণ, আগামী নির্বাচন 4-5 মাসের জন্য হতে যাচ্ছে নাকি 4-5 বছরের জন্য হতে যাচ্ছে, এ বিষয়ে যে মন্তব্য করেছেন সেটির মধ্যে দিয়ে তিনি কি ইঙ্গিত দিতে চেয়েছেন? তাহলে কি ভারত 12ই ফেব্রুয়ারি নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তারপরে মধ্যবর্তী কোনো নির্বাচনের কথা ভাবছে বাংলাদেশের ক্ষেত্রে? ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে ভারত কোনো ধরনের সম্পর্ক স্থাপিত করবে না, এ কথা ভারত গত 17 মাস ধরে বলে আসছে নানানভাবে। বাংলাদেশের মৌলবাদী শক্তির উত্থান যে ঘটছে তা তো শুধু আর ভারত বাংলাদেশের আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম, আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান তাদের গবেষণায় এই বিষয়গুলো তুলে নিয়ে আসছে।
পাকিস্তানের সঙ্গে যে বাংলাদেশের অতিমাত্রায় সখ্যতা, মানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে সখ্যতা, তা তো অনেকের কাছেই উদ্বেগের। সেই জায়গা থেকে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে কি হতে যাচ্ছে সে বিষয়ে নিশ্চয়ই ভারত এখনো সন্দিহান। যদি জামাত নিয়ন্ত্রণাধীন জোট, এনসিপি সহ তাদের যে জোট, সেই শক্তির উত্থান ঘটে, অথবা ভারত বাংলাদেশে এই নির্বাচনের মাধ্যমে যে ধরনের সরকার দেখতে চাচ্ছে সেটি যদি তাদের প্রত্যাশা অনুযায়ী না হয়, তাহলে পরবর্তী 4-5 মাসের মধ্যে তারা কি ভিন্ন কোনো কিছু কথা ভাবছে, এ প্রশ্ন অবশ্যই আমাদেরকে ভাবাচ্ছে। পাকিস্তান থেকে আবার JF-17 যুদ্ধ বিমান কেনার কথাবার্তা চলছে বাংলাদেশের পক্ষ থেকে। ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘোষণা দেওয়া হয় এনসিপির কোনো কোনো শীর্ষ নেতার পক্ষ থেকে বা হাসনাত আবদুল্লাহদের পক্ষ থেকে। আনন্দবাজার দাবি করে যে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা পরেশ বড়ুয়া বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এনসিপি সহ এরকম কয়েকটি রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক শক্তির নেতাদের পক্ষ থেকে যখন হুমকি দেওয়া হয়, অসংখ্যবার হুমকি দেওয়া হয় ভারত সীমান্তে আক্রমণ করার কিংবা 7 সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হয়, এগুলো তো কোনোটাই ভারতের জন্য সুখকর কিছু নয়। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ থেকে যদিও কোনো কোনোটির ক্ষেত্রে ভারত অতিরঞ্জিত অভিযোগ করেছে, এটাও সত্য। যাই হোক, সে ধরনের অভিযোগ থেকে এখন বাংলাদেশ ভারতের মধ্যকার যে ক্রীড়া অঙ্গন, সেই অভিযোগের বা ভারতের যে বিরূপ মনোভাবের কালো ছায়া সেখানেও পড়েছে। এগুলোর কোনোটি আমাদের জন্য সুখকর কিছু নয়। অতএব ভারত নিঃসন্দেহে কড়া নজর রাখছে আমাদের উপরে। ভারত পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে সংঘর্ষ জড়াতে আসছে নাকি আমরা ভারতের পায়ে পাড়া দিয়ে সংঘর্ষ বাঁধাতে চাইছি, যুদ্ধ বাঁধাতে চাইছি, সেগুলো নিশ্চয়ই বিবেচনার দাবি রাখে। এবং সেনাপ্রধানের সঙ্গে, আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে উপেন্দ্র দ্বিবেদীর যে নিয়মিত যোগাযোগ, সেটি আমরা জানি যে নিয়মিত যোগাযোগ আছে। এর আগে তিনি মন্তব্য করেছিলেন গত বছরের বার্ষিক সম্মেলনে সেনাবাহিনী সে দেশের, তিনি মন্তব্য করেছিলেন যে 2024-এর 5 আগস্ট যা কিছু ঘটেছে সেই মুহূর্তে আমাদের জেনারেল ওয়াকার সাহেব এবং উপেন্দ্র দ্বিবেদীর মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল, এই মন্তব্য তিনি করেছিলেন। সব মিলিয়ে আগামী নির্বাচন অবশ্যই এখনো পর্যন্ত অনেক সন্দেহের দোলাচালের মধ্যে রয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যাদেরকে 2024-এর 5ই আগস্টে মূলধারার রাজনীতিতে নিয়ে এসেছেন, তারা যদি নেতৃত্বে না থাকতে পারেন, তাহলে যেসব দর কষাকষির মাধ্যমে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জেনারেলদের একাংশকে সেফ এক্সিট দিয়েছেন গত কমাসে, এবং যাদের একটা অংশ আবার শুধুমাত্র ভারতে আটকা পড়েছেন তাই নয়, ভারত থেকে এরই মধ্যে তাদের নিজ নিজ পছন্দের দেশে চলে গেছেন, এমন খবরও পাওয়া যাচ্ছে। সেনাপ্রধান ওয়াকার জানেন যে এই রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটে গেলে তার সেই সুবিধার অবসান হবে। কাজে তিনি নিজেকে কেন এমন একটা অনিরাপদ অবস্থায় ফেলবেন? বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি কি সত্যিই একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে? এ প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সেনাবাহিনী নির্বাচনটি চাইছে কিনা সে বিষয়টি। বাংলাদেশের সেনাবাহিনী মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 2025-এ কয়েক দফায়, ফেব্রুয়ারিতে একবার, মে মাসে একবার, এমনকি নভেম্বরের দিকেও আরেকবার, যে তাদের বাহিনী একরকমের মরিয়া হয়ে আছে ব্যারাকে ফিরে যাবার জন্যে, সে বিষয়ে নানা সময় বক্তব্য দিলেও মনে রাখতে হবে সেনাবাহিনী, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বরাবর এই সেনাবাহিনীকে ফিরিয়ে নিয়ে যেতে হবে, আপনারা আপনাদের আইন শৃঙ্খলা রক্ষা করুন, দেখুন পারুন কিনা, এ ধরনের যে একটা মানে দর কষাকষিতে যেতে চাইছিলেন, তার বিপরীতে বরাবর ছিল সেনাবাহিনীর ভেতরে বাইরে সেনা কর্মকর্তাদের বিষয়ে যে ধরনের তদন্ত, সেনাবাহিনীর একেবারে জেনারেল পর্যায় থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক সামরিক আদালত, বেসামরিক আদালতের তদন্ত, বেসামরিক আদালতে গিয়ে শেষ পর্যন্ত হাজির
হাজিরা দেওয়ার ব্যবস্থা, গ্রেফতারি পরোয়ানা হওয়া এবং জেনারেলদের কে কে যে সীমান্ত পেরিয়ে ভারত যে উপস্থিত হতে পারবেন সপরিবারে সস্ত্রী, আর কাকে কাকে যে জেলে যেতে হবে, এসব নিয়ে জেরবার সেনাবাহিনী সত্যিকার অর্থেই এই রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র ছেড়ে যেতে চাইছে কিনা, কিংবা নির্বাচনের পর একটা নতুন ক্ষমতা কেন্দ্র তৈরি হলে, মানে এখন যাদের সাথে তাদের দর কষাকষি, তাদের পরিবর্তে অন্য কোনো দল ক্ষমতায় এলে যে নতুন একটা পরিস্থিতি তৈরি হবে, সেটা সেনাবাহিনী সামাল দিতে পারবে কিনা। ওয়াকারুজ্জামান থেকে শুরু করে এখন নিজেদেরকে মোটামুটি নিরাপদ রেখেছেন, নিরাপদ বলে ভাবছেন যে জেনারেলেরা, তারা আর নিরাপদ থাকবেন কিনা, এই হিসাব নিকাশগুলো সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সঙ্গে করছে। সেনাবাহিনী ভাবছে, সেনাবাহিনীর নেতৃত্ব যে গুরুত্বের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর মডেলের কথা বিবেচনা করছে, এমনকি একেবারে সর্বসাম্প্রতিক বিমান বাহিনী প্রধানের পাকিস্তান সফরে গিয়ে এই শেষ মুহূর্তে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান বহর কেনবার যে সিদ্ধান্ত, সেটা আবারও নির্দেশ করে সেদিকে যে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর মতো এমন একটা এস্টাবলিশমেন্ট হয়ে উঠতে চাইছে, যারাই কিনা বাংলাদেশের রাজনীতিটাকে পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রণ করবে। এবং রাজনীতিতে যত বেশি অস্থিতিশীলতা, সেনাবাহিনীর ভূমিকা তত বেশি। বাংলাদেশের ইতিহাসও বিবেচনা করে দেখুন, প্রতিবার হয় সেনাবাহিনী অস্থিতিশীলতা তৈরি করছে, না হলে সেনাবাহিনী একটা মুখ্য ভূমিকা পালন করছে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে, এবং তারপর ত্রাতার ভূমিকায় আসছে। এবং এর আগে বাংলাদেশে সেনাবাহিনী একরকমের মানে প্রকাশ্য ভূমিকা থেকে সরে গেছে বটে, কিন্তু এ দফায় সম্ভবত পাকিস্তান সেনাবাহিনীর সাথে ব্যাপক ঘনিষ্ঠতায় এই মডেলটা সেনাবাহিনীর সেনা নেতৃত্বের মধ্যে খুব কার্যকর একটা মডেল বলে বিবেচিত হচ্ছে, যে তারাই সামনে একটা দীর্ঘ সময় ধরে থাকবে কিনা এবং তারাই বাংলাদেশের রাজনীতির মূল সিদ্ধান্ত গ্রহণকারী পক্ষ হয়ে উঠবে কিনা। দেখেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, এই হিসাবটা কিন্তু কোনোভাবেই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান করছিলেন না, যে তারেক রহমানের নেতৃত্বাধীন একটা মানে নতুন করে চাঙা হওয়া দল বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা যে তারা বিবেচনা করছিলেন না, তার প্রমাণ ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত কিন্তু তারেক রহমানের আসবার ব্যাপারে কোনো গ্রিন সিগন্যাল সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয় নাই। সেনাবাহিনী 2024 সালের 5ই আগস্ট ক্ষমতা নিয়ে, মানে শেখ হাসিনা চলে গেছেন, তারা দায়িত্বে আছেন, এই ঘোষণা করে প্রথম বাংলাদেশের রাজনীতির মূল ধারায় জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ, মামুনুল হকের মতো নেতাদেরকে বাংলাদেশের রাজনীতির মূল আলোচনায়, মূল ধারায় নিয়ে এলেন। এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের 2024 সালের 5ই আগস্টের আন্দোলনের পর সরাসরি একটা অবদান বাংলাদেশের রাজনীতিতে। ধর্ম ভিত্তিক রাজনীতি করেন যে গোষ্ঠীটা, তাদেরকে রাজনীতির মূল ধারায় নিয়ে আসা, এবং অন্য যেই সব দল রাজনীতিটাকে ধর্মভিত্তিক রাজনীতি করেন না, সেসব দলকে এই দলগুলোর সাথে মিলিয়ে রাজনীতি করতে বাধ্য করা, এবং তার ফলে একটা সামাজিক রাজনৈতিক চিরস্থায়ী অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া, এটাও একটা সম্পূর্ণত পাকিস্তান মডেল। 90-এর গণ আন্দোলনের পর যেই গণ আন্দোলনে বিপুল জনশক্তিতে এবং সমর্থনে জামায়াতে ইসলামী রাস্তায় ছিল, সেই আন্দোলনের পরে যে 3 জোটের রূপরেখা কিংবা মূল যে আলোচনা গণতন্ত্রের ফিরবার, সেখানে কিন্তু জামায়াতে ইসলামীকে বিএনপি, আওয়ামী লীগ এবং তখন শক্তিশালী বাম দলগুলো অন্তর্ভুক্ত করে নাই। তখন আলোচনা হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 8 দল, বেগম খালেদা জিয়া মানে বিএনপির নেতৃত্বাধীন 7 দল, আর বাম দলগুলোর জোট 5 দলের মধ্যে, এবং সেই 3 জোটই আসলে পুরো রূপরেখাটা প্রণয়ন করেছে। তার মানে এই যে বাংলাদেশের বিএনপি আওয়ামী লীগ যে দ্বিদলীয় ব্যবস্থা চলছিল,
সেই ব্যবস্থায় বরাবর একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে বটে, কিন্তু তারা বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দিক নির্দেশক দল হয়ে উঠবে না। কিন্তু ওয়াকারুজ্জামান 2024-এর 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে এই এলিমেন্টটা যুক্ত করলেন এবং তার পরিকল্পনা ছিল যে খালেদা জিয়া মুক্ত হবেন, কিন্তু জানুয়ারি মাসে তিনি খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসায় পাঠিয়ে দিলেন এবং এরপর যখন ফিরতে দিলেন তখনও কিন্তু খালেদা জিয়ার কোনো প্রকাশ্য সভা সমাবেশের কোনো রকম বা ভার্চুয়ালি কোথাও যোগ দিয়ে কথা বলবারও কোনো অনুমোদন ছিল না। তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়াও ওয়াকারুজ্জামানের পুরো পরিকল্পনার মধ্যে ছিল না, কারণ ওয়াকারুজ্জামান চাইছিলেন বা সেনা প্রধানের ওপর অ্যাসাইনমেন্টটা ছিল যে মানে এক রকমের নেতৃত্ব শূন্য, কিছুটা দিগ্ভ্রান্ত বিএনপি এবং জামায়াতে ইসলামী সহ ছাত্রদের যে দল, সেসবের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে এবং তারপর সেনাবাহিনী দেখবে, পর্যবেক্ষণ করবে যে তারা কতটা স্থিতিশীলতা আনতে পারে, না হলে সেনাবাহিনী আবার একটা কোনো মডেল সাজাবে ঠিক পাকিস্তান ফর্মুলায়। দেখেন 2024-এর 5ই আগস্টের পর যে সরকার, সে সরকারে যে ছাত্ররা জায়গা পাবেন, সে সরকারের প্রধান প্রধান পদগুলো যে নিরপেক্ষ লোক না খুঁজে, মানে আগে যেমন খোঁজা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে বা তত্ত্বাবধায়ক সরকারের মডেলের ক্ষেত্রে, সেসব না খুঁজে এবার অন্তর্বর্তীকালীন সরকার যে বিএনপির সাজেশন, সাথে জামায়াতে ইসলামীর সাজেশন এবং ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে হবে। এই মডেল কার? এই মডেল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। বিএনপি ক্ষমতায় এলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিপদে পড়বেন, কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানেন যে তিনি মাসের পর মাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন সেনা সদরে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন, একটা দ্রুত নির্বাচনের জন্য সেনাপ্রধানকে পাশে চেয়েছেন, সবচেয়ে বড় যে ক্ষেত্রে পাশে চেয়েছেন সেটা হচ্ছে তাদের নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনতে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেক্ষেত্রে কোনো সমর্থন দেন নাই। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানেন যে নির্বাচনের যে কোনো পালা বদলে তিনি বিপদগ্রস্ত হবেন, কারণ তিনি চেষ্টা করেছিলেন বটে একটা রিফাইন্ড আওয়ামী লীগ, শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে হলেও একটা রিফাইন্ড আওয়ামী লীগ, নতুন ধরনের আওয়ামী লীগ সৃষ্টি, যখন তিনি তার পুত্র সম হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমকে সেনা সদরে ডেকে সেই প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তারা সেই কথা ফাঁস করে দেওয়ার পর তিনি কিন্তু আর আওয়ামী লীগের জন্য কোনো স্পেস তৈরির তো চেষ্টা করেননি, বরং তিনি জুলাই পদযাত্রার সময় এনসিপিকে সেনা গাড়িতে করে নিরাপদে ফিরিয়ে এনে আর গুলি করে আওয়ামী লীগ সমর্থকদের মেরে প্রমাণ করেছেন যে তিনি কাদের সঙ্গে আছেন বা কাদের সঙ্গে থাকতে বাধ্য হচ্ছেন বা তার মূল অ্যাসাইনমেন্টটা কি। তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন কোনো ক্ষমতার পালাবদল ঘটতে দেবেন কেন? অক্টোবরে মানবাধিকার সংগঠনগুলো হিসাব করে বলেছিল যে 24-এর 9ই আগস্ট থেকে 25-এর 30শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তত 40 জনের মৃত্যু হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে। এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের হিসাব পাওয়া যায়। এছাড়া সারা বাংলাদেশে অজ্ঞাতনামা লাশের সংখ্যা যে সংকটজনক হারে প্রতি মাসে বাড়ছে, সেটাও কিন্তু এই বিপদের সময়ও মানবাধিকার সংগঠনগুলো প্রায়ই মনে করাচ্ছে। কিন্তু সেই গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত যে 40 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, এদের সিংহভাগই সেনা হেফাজতে থাকার সময় মৃত্যুবরণ করেছেন এবং যারা মারা গেছেন তাদের বেশিরভাগই, নিহত যারা হয়েছেন তাদের বেশিরভাগই বিএনপি বা এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। সেই 2025 সালের জানুয়ারি মাসে আপনাদেরকে বলেছিলাম যে যৌথ বাহিনী বিএনপির ওপরেই তাদের অভিযান চালাচ্ছে। তার প্রমাণ হিসেবে চট্টগ্রামে যুবদল নেতা তৌহিদুর রহমান, যিনি বাবার কুলখানিতে চট্টগ্রামে বাড়িতে গিয়েছিলেন, তাকে তুলে নিয়ে গিয়ে যে মৃত অবস্থায় পুলিশের হাতে তুলে দিল সেনাবাহিনী, সেই খবর প্রকাশের পর যেমন বিএনপি কোনো শক্ত অবস্থান নিয়ে সেনাবাহিনীকে সাবধান করতে পারেনি তাদের নেতাকর্মীদের উপর অত্যাচার বন্ধ করতে, এমনকি এই বছর এই যে 12ই জানুয়ারি তারিখেও চুয়াডাঙ্গায় পৌর বিএনপির, জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে ঠিক সেই একইভাবে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী এবং তারপর মৃত অবস্থায় পুলিশের হাতে তুলে দিয়েছে, বা পুলিশ যখন হাসপাতালে নিয়ে গিয়েছে ততক্ষণে তাকে মৃত বলে ঘোষণা
ঘোষণা করেছে হাসপাতাল। তার মানে এই যে সেনাবাহিনী সারা বাংলাদেশে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর গত 15-16 মাসে যে ভয়াবহ অত্যাচার চালিয়েছে, এই যে একের পর এক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, বিএনপি ক্ষমতায় এলে সেগুলোরও তো বিচারের মুখোমুখি হতে হবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ সেনা নেতৃত্বকে। কাজেই বিএনপি ক্ষমতায় চলে এলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিশ্চিতভাবে বিপদে পড়বেন। বিএনপির শীর্ষ নেতৃত্ব জানেন যে তিনি এই বর্তমান নেতৃত্বকে যেমন রাজনীতিতে ফিরতে দিতে রাজি ছিলেন না, তেমনি তার পরিকল্পনা ছিল যে একরকম নিষ্ক্রিয় খালেদা জিয়ার নেতৃত্বে একটা বিএনপি জামাতের অংশগ্রহণমূলক নির্বাচন সেরে ফেলার, এমনকি তারেক রহমানকে শেষ মুহূর্ত পর্যন্ত দেশে আসতে বাধা প্রদান করতে হাদির মৃত্যুর পর যে প্রতিক্রিয়া ঘটলো, মানে ডেইলি স্টার প্রথম আলোতে ঘন্টার পর ঘন্টা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং তারপর সেখান থেকে ছায়ানট গিয়ে বা ধানমন্ডি 32 নম্বরে গিয়ে আবারও ভাঙচুর, অগ্নিসংযোগ, এসব ঘটনায় সেনাবাহিনী যে নিষ্ক্রিয় ভূমিকা পালন করলো তাতেও বুঝতে বাকি থাকে না সেনাবাহিনী আসলে দেশটাকে কাদের দখলে দিয়ে দিতে চাইছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যাদেরকে 2024-এর 5ই আগস্টে মূলধারার রাজনীতিতে নিয়ে এসেছেন, তারা যদি নেতৃত্বে না থাকতে পারেন তাহলে যেসব দর কষাকষির মাধ্যমে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জেনারেলদের একাংশকে সেফ এক্সিট দিয়েছেন গত কমাসে, এবং যাদের একটা অংশ আবার শুধুমাত্র ভারতে আটকা পড়েছেন তাই নয়, ভারত থেকে এরই মধ্যে তাদের নিজ নিজ পছন্দের দেশে চলে গেছেন, এমন খবরও পাওয়া যাচ্ছে। সেনাপ্রধান ওয়াকার জানেন যে এই রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটে গেলে তার সেই সুবিধার অবসান হবে। কাজে তিনি নিজেকে কেন এমন একটা অনিরাপদ অবস্থায় ফেলবেন? বাংলাদেশ সেনাবাহিনী সব দিক থেকেই এখন পাকিস্তান সেনাবাহিনীর মডেল অনুসরণ করতে চাইছে, এবং সেদিক থেকেও একটা কট্টর ভারত বিরোধিতার রাজনীতি বাংলাদেশে সেনাবাহিনীকে শুধুমাত্র যে সামরিক শক্তির কারণে গুরুত্বপূর্ণ করে তোলে তাই নয়, এর ফলে সামরিক খাতে যে ধরনের বাজেট বরাদ্দ বৃদ্ধি পায়, অস্ত্র শস্ত্র যুদ্ধাস্ত্র সরঞ্জামাদি কেনার ক্ষেত্রে যে ধরনের উদ্যোগে মানে দেশকে রাষ্ট্রকে সামিল করা যায়, সেটা সরাসরি সেনাবাহিনীকে এবং সেনা নেতৃত্বকে আর্থিকভাবে লাভবান করে। মানে সেদিক থেকেও বাংলাদেশে একটা কট্টর ভারত বিরোধিতার রাজনীতি এবং ভারতকে একটা শত্রু রাষ্ট্র গণ্য করে আগামী রাজনীতিতে বাংলাদেশের অগ্রসর হওয়া সেনাবাহিনীকে তার গুরুত্বের স্থানে অধিষ্ঠিত রাখে। সেনাবাহিনী সেদিক থেকেও ওই রাজনীতিকেই তাদের জন্য লাভজনক বলে মনে করছে। সেই পক্ষটি ক্ষমতায় না এলে সেনাবাহিনীর জন্য যে বিপদ সৃষ্টি হতে যাচ্ছে তাতে তারা কেন নির্বাচন চাইবেন সে প্রশ্ন তোলাও জরুরি। সেনাবাহিনী নির্বাচন কমিশনে গিয়ে বারবার বলছে যে মোতায়েন করা সেনা সদস্যরা যাতে প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়াই নিজ উদ্যোগে ভোট কেন্দ্রে ঢুকতে পারেন নিজ সিদ্ধান্তে, সেই অনুমতি নির্বাচন কমিশনকে দিতে হবে। এই যে ভোট কেন্দ্রে প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনীর ঢুকে পড়ার অনুমোদন চাইছে সেনা নেতৃত্ব, সেটাও অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ দাবি বটে।